হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আমরা আজকে নিয়ে চলে এসেছি হিস্ট্রি এমসিকিউ সেশনের লেকচার 9। প্রত্যেক দিনের মতো তোমরা কিন্তু হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে বলার আছে, সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। ঠিক আছে, তো বেশি দেরি না করে আমরা শুরু করব। সবার প্রথম কোশ্চেন, মহাত্মা বুদ্ধের জীবনের প্রধান ঘটনাগুলোর প্রতীক হিসেবে বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্ক্রমণ বা গৃহ ত্যাগকে কোন প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়? সবার আগে বলে নিই, এই যে গৃহ ত্যাগটাকে কিন্তু বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এটা তো মুখস্থ করতেই হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় জিজ্ঞেস করে যে মহাভিনিষ্ক্রমণ শব্দের অর্থ কি। ঠিক আছে, তো উত্তর তো হবে মহাভিনিষ্ক্রমণ মানে গৃহ ত্যাগ করা হচ্ছে, উত্তর হবে ঘোড়া। এইভাবে মনে রাখতে পারো যে ঘোড়ায় চড়ে গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করেছিলেন, এইভাবে আমরা রিলেট করে নিতে পারি। তার পাশাপাশি আমরা জেনে নেবো পদ্ম কিসের প্রতীক। পদ্ম হচ্ছে জন্মের প্রতীক, বার্থ। তারপরে বোধি বৃক্ষ, বোধি বৃক্ষ হচ্ছে জ্ঞান লাভের প্রতীক, নির্বাণ লাভ বলা হচ্ছে ওটাকে, নির্বাণ লাভ বলা হচ্ছে। চক্র বা চাকা, চক্র বা চাকা ধর্ম উপদেশ দেওয়াটাকে বোঝানো হচ্ছে, বা ধর্ম চক্র প্রবর্তন বলা হচ্ছে ওটাকে। ঠিক আছে, ধর্ম চক্র প্রবর্তন, ধর্মচক্র প্রবর্তন বলা হচ্ছে। কোন শব্দের মিনিং কি এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে বুদ্ধিস্ট টার্মগুলো থেকে কোশ্চেন দিয়ে দেয় যে মহাভিনিষ্ক্রমণ শব্দের অর্থ কি, ধর্মচক্র প্রবর্তন শব্দের অর্থ কি, মহাপরিনির্বাণ এটা জেনে রাখো। মহাপরিনির্বাণ, নির্বাণ এটার অর্থ হচ্ছে ডেথ, মৃত্যু, গৌতম বুদ্ধের। বোঝা গেল? তো এই সমস্ত টার্মগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, খুব ভালো করে এগুলো মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ষোড়শ মহাজনপদের অন্যতম বিখ্যাত রাজ্য বৎস এর মূল রাজধানী কোনটি ছিল? বৎসর মূল রাজধানী ছিল কৌশাম্বী। কৌশাম্বী, খুব ভালো করে এটা মনে রাখতে হবে। তার পাশাপাশি আমরা জেনে নেব এই যে নামগুলো লেখা রয়েছে এগুলো হচ্ছে রাজধানী, কিন্তু কোন মহাজনপদের রাজধানী? বিরাটনগর। বিরাটনগর মৎস্যের রাজধানী, মৎস্যের রাজধানী। চম্পা, অঙ্গ, অঙ্গের রাজধানী। তোমরা কমেন্টে জানাবে যে অঙ্গ কোন দিকে অবস্থিত। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম পূর্বতম, ইস্টেস্ট, ইস্টেস্ট মহাজনপদ। ঠিক আছে, মহাজনপদ। আচ্ছা, শুক্তিমতী বা সতীবতী কিসের রাজধানী? চেদি। চেদির রাজধানী হচ্ছে শুক্তিমতী বা সতীবতী। ঠিক আছে, নেক্সট, কনৌজের রাজকন্যা রাজশ্রীকে উদ্ধার করতে এবং গৌড়রাজ শশাঙ্ককে শাস্তি দিতে থানেশ্বরের কোন রাজা শিলাদিত্য উপাধি নিয়ে সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে হর্ষবর্ধন। এখানে একটু কাহিনী আছে, বলি। প্রভাকর বর্ধনের ছেলে হচ্ছে রাজ্যবর্ধন, আর এদিকে হর্ষবর্ধন। ঠিক আছে, আর একটা মেয়ে ছিল, ডটার, কন্যা, রাজশ্রী। রাজশ্রী, এইবারে রাজশ্রীর বিয়ে হয়েছিল গ্রহ বর্মন বা গ্রহ বর্মার সাথে। সেই সময় গ্রহ বর্মা ছিল কনৌজের রাজা। ঠিক আছে, তো আর মৌখরী বংশের শাসক ছিল, এটাও মনে রাখবে। মৌখরী বংশের শাসক ছিল গ্রহ বর্মা বা গ্রহ বর্মন। এই গ্রহ বর্মা বা গ্রহ বর্মনের সাথে বিয়ে হয়েছিল রাজশ্রী। এইবার এই গ্রহ বর্মনকে আক্রমণ করেছে মালবের রাজা দেবগুপ্ত, মালবের কিং দেবগুপ্ত। দেবগুপ্ত প্লাস এইদিকে বাংলার রাজা শশাঙ্ক, শশাঙ্ক। এইবার পরাজিত হয়ে যাচ্ছে গ্রহবর্মা, রাজশ্রীকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইবার এই রাজশ্রীকে বাঁচানোর জন্য যাচ্ছে প্রথমে রাজ্যবর্ধন। রাজ্যবর্ধনকে ছলে বলে মেরে দেওয়া হচ্ছে, সন্ধি করার নাম করে মেরে দেওয়া হচ্ছে। তারপরে হর্ষবর্ধন এই যে শিলাদিত্য উপাধি নিয়ে সিংহাসনে বসছে এবং প্রতিশোধ নিচ্ছে। বোঝা গেল কাহিনী? তো এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে যদি গল্পটা জানা থাকে। নেক্সট, দিল্লি সুলতানি আমলের কোন তুগলক শাসক অসহায় মুসলিম বিধবা নারী ও মেয়েদের বিয়ের খরচের জন্য দিওয়ান ই খাইরাত, দিওয়ান ই খাইরাত নামক দাতব্য দপ্তর খোলেন? দাতব্য দপ্তর মানে কিন্তু দাঁত রিলেটেড কোনো দপ্তর না, দান রিলেটেড দপ্তর। ঠিক আছে, উত্তরটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক আরেকটা গুরুত্বপূর্ণ এইরকম টাইপের একটা দপ্তর বানাচ্ছে, আরো অনেক গুরুত্বপূর্ণ আছে, তবে এটা মনে রাখবে যে দিওয়ান ই বান্দেগান তিনি তৈরি করছেন দাসদের জন্য। ঠিক আছে, দিওয়ান ই বান্দেগান, দাসদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে সেই কারণে দেওয়ানি বান্দেগান আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সাহায্য করার জন্য, শুধুমাত্র দাসদেরকে সাহায্য করার জন্য এই দেওয়ানি বান্দেগান তৈরি করা হয়েছিল। গিয়াসউদ্দিন তুগলক কেন বিখ্যাত? প্রথমত মোহাম্মদ বিন তুগলকের বাবা ছিল, দ্বিতীয়ত গিয়াসউদ্দিন তুগলক তৈরি করছেন তুগলকাবাদ। তুগলকাবাদ, মোহাম্মদ বিন তুগলক তো অনেক কারণে বিখ্যাত, ইনি টোকেন কারেন্সি চালু করেছিলেন।
টোকেন কারেন্সি। রাজধানী স্থানান্তরের জন্য বিখ্যাত। 1327 দিল্লি থেকে নিয়ে যাওয়া হচ্ছে দেবগিরিতে। দেবগিরির নাম পরিবর্তন করে লেখা হচ্ছে দৌলতাবাদ। দৌলতাবাদ। তারপরে আবার দৌলতাবাদ থেকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে, কত সালে? 1334। ঠিক আছে। তারপরে আরো কিছু অভিযান করে, যেমন মোহাম্মদ বিন তুগলক 1329 খ্রিস্টাব্দে খোরাসান অভিযান করে। তার এক বছর পরে 1330-এ কারাচিল, কাশ্মীরের অঞ্চল, কারাচিল অভিযান করে। আচ্ছা, টোকেন কারেন্সি চালু করেছিল, এটা বললাম। আচ্ছা, এরপরে আসছে নাসিরউদ্দিন মোহাম্মদ। এনার সময়ে তৈমুর লং এর আক্রমণ হচ্ছে। তিমুর লং এর আক্রমণ হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। ওকে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, নোট ডাউন করে নেবে। নেক্সট, সুর রাজবংশের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরি রৌপ্য দিয়ে নির্মিত যে নতুন সর্বভারতীয় প্রমিত মুদ্রা চালু করেন তার নাম কি ছিল? উত্তর হচ্ছে রুপিয়া। রুপিয়া, এটা রৌপ্য দিয়ে তৈরি করা ছিল, রূপো দিয়ে। এর পাশাপাশি আমরা জেনে নেব টঙ্কা কে চালু করেছিলেন? ইলতুৎমিশ চালু করেছিলেন। ইলতুৎমিশ। টঙ্কা কি দিয়ে তৈরি করা ছিল? এটাও ছিল রূপো দিয়ে, সিলভার। তারপরে জিতলও তৈরি করছেন, ইন্ট্রোডিউস করছেন ইলতুৎমিশ। কি দিয়ে এটা? এটা ছিল কপার, তামা দিয়ে তৈরি। আশরাফি, এটাও একটা মুদ্রা ছিল এই সময়কারেরই, এই যে শেরশাহ সুরির সময়কারে, কিন্তু এটা সাধারণত ব্যবহার করা হতো কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে বা রাজার রাজকোষে সম্পদ হিসাবে জমিয়ে রাখার জন্য। এই একদম পিওরেস্ট গোল্ড কয়েন এর নাম ছিল এই আশরাফি, পিওরেস্ট গোল্ড কয়েন। ওকে, সাধারণ মানুষের ব্যবহার করার জন্য কিন্তু আশরাফি ছিল না, বা ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করার জন্য আশরাফি ছিল না। ঠিক আছে, তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। নেক্সট, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদী চেতনা ও যুক্তিবাদের প্রসারে ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তোমরা হয়তো অনেকেই জানো। এর পাশাপাশি আমরা অন্যান্য ইনফরমেশন জেনে নেব। নেক্সট, ডেভিড হেয়ার কেন বিখ্যাত, আমরা কেন পড়ি? আচ্ছা, ডেভিড হেয়ারকে পাওয়া যাচ্ছে 1870-তে। তিনি এই সময় তৈরি করছেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। তার এক বছর পরে তিনি তৈরি করছেন পটলডাঙ্গা একাডেমি। পটলডাঙ্গা একাডেমি। আবার এটা হচ্ছে 1888-এ। এই বছরে আরেকটা অর্গানাইজেশন তিনি তৈরি করছেন, ক্যালকাটা স্কুল সোসাইটি। এখানে একটু ভুলে যেতে পারে। 1817-তে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, 1818-তে ক্যালকাটা স্কুল সোসাইটি। ওকে, আচ্ছা। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন বিখ্যাত আমরা জানি। যেমন 1856-এ এনার উদ্যোগেই পাশ করা হচ্ছে বিধবা বিবাহ আইন। বিধবা বিবাহ আইন। তার পাশাপাশি ইনি কি বই লিখেছেন আমরা কিন্তু সবাই জানি। আচ্ছা, এরপরে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। ইনি 1849-এ তৈরি করছেন ক্যালকাটা ফিমেল স্কুল। বর্তমানে এটার নাম হচ্ছে বেথুন কলেজ। ওকে, ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তো এই সমস্ত ইনফরমেশন মনে রাখতে হবে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের সময় উত্তরপ্রদেশের ফৈজাবাদ অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে ধর্মীয় লড়াইয়ের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে মৌলভী আহমদুল্লাহ। এর পাশাপাশি বখত খান কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? দিল্লিতে। কিন্তু দিল্লিতে তো সেই সময়কার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নেতা বানানো হয়েছিল, কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ জাফর নেতৃত্ব দিতে পারেননি বা লড়তে পারেননি, কারণ তার বয়স সেই সময় ছিল 82+, রাইট? তো তার হয়ে বখত খান দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, নানা সাহেব। আচ্ছা, এর আগে একটা জিনিস কোশ্চেন করি, তোমরা কমেন্টে জানাবে যে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে এই মহাবিদ্রোহ দমন করার পরে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? কমেন্ট অবশ্যই জানাবে। নেক্সট, নানা সাহেব ইনি কানপুরে নেতৃত্ব দেন। কুনওয়ার সিং ইনি বিহারের জগদীশপুরে। নেক্সট, 1866 সালে লন্ডনে ইংরেজদের ভারতের প্রকৃত অবস্থা বোঝাতে এবং ভারতীয়দের দাবি তুলে ধরতে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি। ইনি একটা বইও লেখেন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভীষণ গুরুত্বপূর্ণ বই, খুব ভালো করে মনে রাখবে, তার কারণ এই বইতেই তিনি একটা থিওরি মেনশন করেছিলেন, সেটা হচ্ছে
ড্রেন অফ ওয়েলথ থিওরি, এটাকে বলা হচ্ছে বাংলায় সম্পদের নির্গমন তত্ত্ব। ভীষণ ইন্টারেস্টিং, পড়বে। নেক্সট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেন বিখ্যাত? কোথায় পাচ্ছি আমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে? ইনি 1876 তৈরি করছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বাংলায় বলা হচ্ছে ভারত সভা। ভারত সভা। ওকে। নেক্সট, নবগোপাল মিত্র, কোথায় পাচ্ছেন আগে? 1867 তিনি তৈরি করছেন, ইনি সেই সময় হিন্দু মেলা শুরু করেছিলেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথমে নাম হিন্দু মেলা ছিল না, প্রথমে নাম ছিল চৈত্র মেলা। চৈত্র মেলা নাম পরিবর্তন হচ্ছে কবে? 5 বছর পরে, 1872-তে নাম দেওয়া হচ্ছে হিন্দু মেলা। হিন্দু মেলা। আচ্ছা, নবগোপাল মিত্রকে ন্যাশনাল মিত্র বলা হয়, এটাও মনে রাখবে। ন্যাশনাল মিত্র বলা হয়। এই মেলা চলছে 1880 পর্যন্ত। 1880 পর্যন্ত, ঠিক আছে। নেক্সট, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কেন বিখ্যাত? কোথায় আমরা এটাকে পাচ্ছি? ইনি আইএনসির যে প্রথম সভা হয়েছিল 1885-এ, 1885-এর আইএনসির প্রথম সেশনে ইনি সভাপতিত্ব করেন, প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট হন আইএনসির প্রথম সভাতে, ফার্স্ট সেশনে, রাইট? ফার্স্ট সেশনের প্রথম সভাপতি ইনি হন। এটা মনে রাখবে, সেই সময় অর্থাৎ প্রথম সভাতে শুধুমাত্র 72 জন ডেলিগেট উপস্থিত ছিলেন, 72 ডেলিগেটস। ওকে, তো এই সমস্ত ইনফরমেশন নোট ডাউন করে নেবে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো। নেক্সট, 1909 সালে ভারতীয়দের সীমিত রাজনৈতিক অধিকার প্রদানের লক্ষ্যে কোন বিতর্কিত শাসন সংস্কার আইন পাস করা হয়েছিল? উত্তর হচ্ছে মরলে মিন্টো সংস্কার। এই সংস্কারে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়, যেটা অ্যাকচুয়ালি ভারতীয়দের মধ্যে ভাঙন ধরানোর কাজ করেছিল। সেটা হচ্ছে সেপারেট ইলেক্টোরেট। সেপারেট ইলেক্টোরেট কাদের জন্য? ফর মুসলিমদের জন্য। ফর মুসলিমদের জন্য। ঠিক 10 বছর পরে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আনা হয় 1919-এ। এইখানে সেপারেট ইলেক্টোরেট আবার আনা হয় কাদের জন্য? আরো অন্যান্য ধর্মাবলম্বী মানুষের জন্য, যেমন ফর এক্সাম্পল খ্রিস্টান, তারপরে শিখ, বুদ্ধিস্ট, জৈন, এই সমস্ত অন্যান্য ধর্মের মানুষের জন্য সেপারেট ইলেক্টোরেট আনা হয়। কারণ সিম্পল, বিভেদ করো, রুল করো, ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল। নেক্সট, ভারত শাসন আইন 1935 কেন বিখ্যাত? ভারত শাসন আইন থেকে, এই 1935-এরই না, ভারত শাসন আইন থেকে আমাদের সংবিধানের বেশিরভাগ আর্টিকেল নেওয়া হয়েছে, ঠিক আছে, বা আমাদের সংবিধানের এক প্রকার বেস ধরা হয়। তারপর রাওলাট আইন আসছে 1990-তে, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক অ্যাক্ট। কারণ এটা ছিল দমনমূলক আইন। আর এই আইনের প্রতিবাদ স্বরূপই কিন্তু জালিয়ানওয়ালাবাগের মাঠে সাধারণ মানুষ একত্রিত হয়েছিল, এবং সেই বছরই আর কি গুলি চালানো হয়, মানে সেই দিনই গুলি চালানো হয়। ডেটটা মনে রাখবে, 13 এপ্রিল 1919। ওকে, বৈশাখের দিন সাধারণ মানুষ একত্রিত হয়েছিল মেলা উপলক্ষে, সেখানে গুলি চালানো হয়েছিল নিরস্ত্র মানুষের উপরে। 1798 সালে ভারতের দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশদের নিয়ন্ত্রণে আনতে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন। প্রথম কোন রাজ্য, কোন দেশীয় রাজ্য অ্যাকসেপ্ট করেছিল? হায়দ্রাবাদ। লর্ড কর্নওয়ালিস কখন আসছেন? ইনি 1793-তে ইনি চিরস্থায়ী বন্দোবস্ত ইনি চালু করছেন, ঠিক আছে। পার্মানেন্ট সেটেলমেন্ট বলা হচ্ছে, পার্মানেন্ট সেটেলমেন্ট। তোমরা বাংলা ইংরেজি দুটোতেই লিখে নেবে। তার পাশাপাশি লর্ড কর্নওয়ালিসকে বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এই সময়ই তিনি প্রবর্তন করেছেন কর্নওয়ালিস কোড, বিচার ব্যবস্থায় সংস্কার আনার জন্য। নেক্সট, লর্ড হেস্টিংস, এনার সময় যুদ্ধ হচ্ছে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। সময়টা হচ্ছে 1870 থেকে 1880। আর এই 1880-তেই 1818-তেই বিলুপ্ত করে দেওয়া হচ্ছে পেশোয়া পদ। মারাঠা সাম্রাজ্যের ধ্বংস মনে করা হয় ওই সময়টাকে। লর্ড ডালহৌসি কেন বিখ্যাত? ইনি 1848-এ একটা ভীষণ মানে রাজ্য গ্রাস করার মতো একটা নীতি চালু করছেন, সেটাকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে কোন কোন দেশীয় রাজ্যগুলোকে কোন কোন সালে দখল করা হয়েছিল সেই বিষয়ে ইনফরমেশন দেওয়া হয়েছিল। একদিন তোমরা জানাবে যে ঝাঁসি কত সালে দখল করা হয়েছিল এই ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে।
এবার প্রত্যেক দিনের মতো তোমাদের জন্য কিছু কোশ্চেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি করতে পারলে জানবে প্রস্তুতি খুব ভালো, একটু ভালো করে রিভিশন প্র্যাকটিস এগুলো করতে হবে। কোশ্চেন হচ্ছে 1940 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত অগাস্ট অফার এর সময় ভারতের ভাইসরয় পদে কে আসীন ছিলেন? নেক্সট কোশ্চেন, মৌর্য সম্রাট অশোকের প্রধান 13 নম্বর শিলালিপি অনুযায়ী কত সালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? নেক্সট, দিল্লির কোন সুলতান শাহেনা ই মান্ডি নামক পদাধিকারী অফিসারদের মাধ্যমে কঠোর বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করতেন? তো আজকের ক্লাস তো এই পর্যন্তই। আশা করি তোমরা প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে নিয়েছো, গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি নতুন ইনফরমেশন গুলো নোট ডাউন করে নিয়েছো। এরকম ক্লাস তো আসতেই থাকবে, তার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের ক্লাস তো এই পর্যন্তই। থ্যাংক ইউ।